এই তোমাদের আমি একটা ভ্রমণ কাহিনী শোনাবো। বুঝতে পেরেছো? ভ্রমণ কাহিনীটা হচ্ছে আমার হরিদ্বার যাত্রা। লেখকের নাম আমি এখন বলতে পারছি না। তো এই যাত্রাটা কি পৃষ্ঠভূমি মানে বুঝে তো কেন হয়েছিল, তো সেইটা লেখক বোঝাচ্ছেন যে লেখকের 2020-তে হঠাৎ হার্টের প্রবলেম হয়। তো সে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে চিকিৎসা করে। প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে 7-8 দিন পর হঠাৎ লেখক লাগাতার 2 দিন বেহুশ হয়ে যায়। তাকে আবার এমার্জেন্সিতে ভর্তি করে দেওয়া হয় এবং আবার এই হার্টের ডাক্তার ছুটে আসে নিচে। 10টার সময় 11টার সময় ভর্তি করা হয়। তো হার্টের ডাক্তার সব কিছু চেক করে, বিপি টিপি সেগুলো এইসব তো নর্মাল আছে, এই 2 দিন হঠাৎ বেহুশ কেন হয়ে যাচ্ছে, এর মেন্টাল বিমারি আছে। তো একজন নিউরোলজিস্টকে ডাকা হয়। সেই নিউরোলজিস্ট আসে এবং সেই সব কিছু চেক করে এবং তারপরে হার্টের ডাক্তার ওই নিউরোলজিস্টকেই ওই লেখককে দেখভাল করা জিম্মে দিয়ে দেয়। তারপর থেকে লেখক সেই নিউরোলজিস্টেরই দেখরেখে তার চিকিৎসা হতে থাকে। যদিও হার্টের ওষুধ সব চলতে থাকে, তো 7 দিন হয়। এরপরে হ্যাঁ, লেখক 7-8 দিন হাসপাতালে ভর্তিও ছিল নিউরোলজিস্টের নিগরানিতে এবং সেই সময় লেখককে সব কিছু টেস্ট করায়। এই বলতে গেলে এমআরআই, আল্ট্রাসাউন্ড আর যত কিছু টেস্ট ছিল লেখক করিয়ে নেয়, কিন্তু সে সারা জীবনে কিছু করেনি। সে সারা জীবনে সে কোনো বিমার হয়নি, কোনোবারই সে তার অসুস্থ হয়নি। শুধু একবার তার চাকরি জীবনে শুরুর দিকে একটা মলপক্স হয়েছিল। তো সে জীবনে কোনো দিন কোনো টেস্ট টুস্ট করায়নি। তো সেই জন্য সব কিছু টেস্ট করায় সে এবং তাতে তা তাতে তা বলে হয় হার্টে তো ব্লকেজ তো নেই, খালি একটা লাইনিং আছে, ওটা ওষুধে সেরে যাবে। এরপরে লেখককে হাসপাতাল থেকে ছুটি করে দেওয়া হয় এবং সে ফিরে আসে। তখন লেখককে একটা ট্যাবলেট দেওয়া হতো, তার কিন্তু সবসময় তার ঘবরাহট হতো। সেটা জিভের তলায় রাখতে ঘবরাহটটা মিটে যেত। 2টো করে ডেলি অ্যালাউড ছিল, কিন্তু লেখক দিনে কইবার 3টে-4টেও নিয়ে নিত। একদিন আবার কি হয়, হঠাৎ লেখক সকাল থেকে শরীরটা খারাপ হয়। সে আবার নিউরোলজিস্টের সঙ্গে সম্পর্ক করে এবং বলে, ডাক্তার সাহেব আমার শরীরটা খারাপ লাগছে। বললো তুমি আর ওই ট্যাবলেটটা নিয়ে নাও। যত দিন বাড়তে থাকে তার শরীর আরও খারাপ হতে থাকে। বিকেলের দিকে যে 4টে গুলি নেওয়ার পরে তার শরীর খুব খারাপ হয়ে যায় এবং 5 বাজে পর্যন্ত তার অবস্থা বহুত খারাপ হয়ে যায়। সে আবার ডাক্তারকে বলে, ডাক্তার বলে এমার্জেন্সি, ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও। সে যে হাসপাতালে কীভাবে যাবে, মানে যেতে যেতেই না মরে যায় এরকম অবস্থা। যাই হোক, কোনো হাসপাতালে পৌঁছায় এবং ইমার্জেন্সি ভর্তি হয়ে যায় এবং আবার সে হাসপাতালে অ্যাডমিট হয়ে যায়। আবার ওই ডাক্তারে আরও কিছু হল্টার সমস্ত কিছু করে টেস্ট, কেন মাথা এরকম হলো, আবার এরকম করলো। সে আবার 8-9 দিন থেকে তারপরে আবার সুস্থ হয়ে সে ফিরে আসে এবং ওই ডাক্তারের নিগরানিতেই, নিউরোলজিস্টের নিগরানিতেই সে চিকিৎসা চলতে থাকে। তো ইতিমধ্যে নভেম্বর মাস, অক্টোবর, তার আগস্টে হয়েছিল, আর নভেম্বরে কী হয়, করোনা মহামারী ছেড়ে যায়। লেখক ওই সময় টিভিতে দিনরাত ওই বিদেশে এত লোক মরছে করোনার, এইসব দেখে দেখে লেখকের মনে একটা আতঙ্ক জন্মেছিল। অনেক সাবধানও থাকতো লেখক, ঘর থেকে বেরোতো না, করতাও না, কিন্তু তাও আশপাশে একটা বাড়িতে হলো এবং তারপরে লেখকও করোনার চপেটে এসে যায় এবং সে আবার একটি প্রাইভেট হাসপাতালে, করোনা সেখানে চিকিৎসা হয়, সেখানে সে ভর্তি হয়ে যায়। জীবন মৃত্যুর সঙ্গে সংগ্রাম করে 11-12 দিন বাদ সে আবার ছুটি পায়। 7 দিন পর আবার দেখিয়ে আসে। তারপর থেকে এত সে উইক হয়ে যায় লেখক যে, হ্যাঁ, শীতের সময় হয়েছিল, ডাক্তাররা তাকে বলে যে আপনি খুব সাবধানে থাকবেন, ঠান্ডা লাগাবেন না, একদম বেরোবেন না, এইটা খুব সাংঘাতিক অবস্থা।
তো সে ঘর থেকে বেরোতোই না, চানও করতো না। 5 দিন 6 দিন 7 দিন 8 দিন পর একদিন একটু কোনো গরম জলে 1টা 1:30টার সময় সে চান করতো। এরমভাবে শীত কাটাতে সাবধানেই থাকতে লাগলো। আর এইভাবে সে ঘর থেকে তো বেরোতোই না, চলতেও পারতো না। সে একটু আধটু বাইরে রোদে টোদে কখনো বসতো চেয়ার পেতে। তারপরে কি হয়, তারপরে 2021-এ ফেব্রুয়ারি থেকে আবার করোনার লহর চলতে শুরু করে, ভয়ঙ্কর। এত লোক মারা যায় দ্বিতীয় লেয়ারে যে কল্পনা করা যায় না। ভারতের কত লোক, অজস্র লোক গঙ্গায় ভেসে যাচ্ছে, সেই সব খবর। তো লেখক তো অনেকেই ঘাবড়ে যায় আবার না হয়ে যায়। যাই হোক, ইতিমধ্যে লেখক করোনার 2টো ডোজ লাগিয়ে নিয়েছিল। 2টো ডোজ লাগিয়ে নিয়েছিল। যাই হোক, তবু লেখক কমজোরি, যে ঘর থেকে তো সে বেরোতোই না কোথাও, আর সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো মুখ গুমড়া করে, খুশি নেই, তার কিচ্ছু নেই। তো এই অবস্থায় তার পরিবারের লোকেরা বলল, তোমার একবার চেঞ্জ হওয়া দরকার, একবার বাইরে তোমার ঘোরা উচিত। লেখক বললো, আমি কোথায় বাইরে যাবো, আমি ঘর থেকে, আমি হাঁটতে পারি না, কিছু না, বাইরে কোথায় যাবো? বললো, না না, এরম করো না, তো ভয় পেও না, তোমাকে একবার চেঞ্জ হওয়া দরকার। লেখক তার চাকরি জীবনে তার পরিবারকে কোথাও ঘোরায়নি, শুধু একবার কাশ্মীর ঘুরিয়েছিল ছাড়া। শুধু লেখক একটা ভারতের অন্য স্টেটে কাজ করতো, সেই জন্যে সে শুধু তার পরিবারকে নিয়ে খালি কলকাতাতেই যেত, তার মা বাবার সঙ্গে মিলতে শ্বশুরবাড়িতে। তাছাড়া সে কোনো দিন তার পরিবারকে কোথাও ঘোরায়নি বলতে পারলে। নিজে চাকরিতে ট্যুরে অনেক জায়গায় ঘুরেছে, মানে 1 দিন 2 দিন 3 দিন বা 7 দিন এরম, যে চাকরির কাজে সে ঘুরেছে, কিন্তু পরিবারকে কোনো দিন ঘোরায়নি। তো শুধু একবার কাশ্মীরে নিয়ে গিয়েছিল, সেটা ঘটনাটা পরে, সেই গল্পটি আমি, সেই ভ্রমণটি আমি লেখকের পরে বলবো। যাই হোক, তো যখন এরকম অবস্থা, তো লেখক বললো, দেখ বাবা, আমি তো যেতে পারবো, তোমরা যদি নিয়ে যেতে পারো তো আমি যাব তোমাদের সঙ্গে সঙ্গে, এইটাই আর কি। লেখকের স্ত্রী কোনো দিন ঘোরেনি, ঘুরতে পারেনি, সে তার খুব ইচ্ছা একবার ঘোরে। লেখকের নাতনিরও খুব ইচ্ছা, সে খুব ঘোরে যে কোনো দিন। লেখকের নাতনির 2টো বন্ধু ছিল, বান্ধবী ছিল, তারা হরিদ্বারে অনেকবার গেছে, তাদের হরিদ্বার সম্বন্ধে অনেক নলেজ ছিল। তারা বলে, হরিদ্বার খুব ভালো জায়গা, হরিদ্বারে চল। যাই হোক, এরা তো টিকিট কেটে নেয়, রিজার্ভেশন করে নেয় হরিদ্বারের। এদিকে লেখকের একদিন আবার বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হতেই আবার সে ওই হার্টের ডাক্তারের কাছে যায়। সেদিন ছিল রবিবার, হার্টের ডাক্তার সেদিন আসেনি, সেদিন ছুটি ছিল হাসপাতালে। তবে এমার্জেন্সি অন্য ডাক্তার ছিল, তারা হার্টের ডাক্তারের সঙ্গে ফোনে কনসাল্ট করে ওই ওষুধ ইঞ্জেকশান বলে, প্রথমে ইসিজি করাও, তারপরে ব্লাড টেস্ট করাও, এবং এসব করায়, এবং সন্ধ্যের দিকে ছেড়ে দেয় লেখককে। বলে, কাল সকালে রিপোর্ট নিয়ে ও ডাক্তার সাহেবকে দেখাবেন। লেখক তারপরের দিন ওই হার্টের ডাক্তারের কাছে যায়। বলে, স্যার, উনি দেখে বলেন, আপনার তো রিপোর্ট নর্মালি আছে। বলে, স্যার, আমাকে হরিদ্বার যেতে হবে 4-5 দিনের মধ্যে, আমি কি এই অবস্থায় যেতে পারবো? আর আমি নিউরোসার্জনের থেকে এই ওষুধগুলো খাচ্ছি, দেখুন। বলে, হ্যাঁ ঠিক আছে, এইসব ওষুধগুলো ঠিক চলবে, এগুলো ঠিক, সেই ওষুধ চলছে। হার্টের তো ওষুধ সবই ছিল, রক্ত পাতলা করার এইসব। তো বলে, স্যার, আমার তো ভীষণ ঘাবড়াহট। বলে, হ্যাঁ, যদি ঘাবড়াহট হয় তাহলে ওই জিভের নিচের ওই ট্যাবলেটটা নেবেন, তাহলে ঘাবড়াহটটা কমে যাবে। বাকি বলে, স্যার, 5 দিনের আমার ট্যুর আছে, আমি পারবো তো? বলে, হ্যাঁ হ্যাঁ পারবেন, কেন পারবেন না, মনে জোর রাখুন, চলে যান, ঘুরে আসুন। তো যাই হোক, এই পৃষ্ঠভূমি পর লেখকের হরিদ্বার যাত্রা শুরু হয়। নির্ধারিত দিনে লেখকরা যাত্রা করে, লেখকের স্ত্রী, তার নাতনি এবং তার 2জন বান্ধবী, 5 জন যায়। যে শহরে লেখক থাকে সেই শহর থেকে হরিদ্বারের গাড়ি রাত 4টের সময় ছাড়ে। রাত 4টের সময় ছাড়া মানে কি, যে তাহলে 2-3টে থেকেই উঠতে হবে, 2টো থেকে 2টো থেকে উঠতে হবে। সেদিন তো কেউ আর শুতেই পারেনি, জেগেই কোনো শুয়েছিল। আর লেখকের স্ত্রী 1টা থেকেই লুচি টুচি, তরকারি, হালুয়া, চা, ফ্লাক্স এসব তৈরি করে। আর ওর অত রাত্রে তো টেম্পুও পাওয়া যাবে না, তাই জন্য লেখকের বান্ধবী, এই লেখকের নাতনি যে 2জন বান্ধবী, তারা বললো, আমাদের ঘরের কাছে একটা টেম্পু আছে,
তাকে আমরা বলে রাখবো, আমরাই নিয়ে আসবো, তোমরা চিন্তা করো না। তো যাই হোক, নির্ধারিত দিনে ঠিক 3 বাজের মতো সময় ওরা বান্ধবীরা ওই টেম্পু নিয়ে আসে। হ্যাঁ, লেখকের তো হার্টের অসুখ ছিল, সে কিছু খেতে পারে না, কিছু কোনো জিনিস, তেলের জিনিস। তো সেদিন গরম গরম লুচি ভাজা হয়েছিল, রাত 2টোর সময় সে দুটো লুচি এবং চা খায়। জেগেই তো ছিল, যাই হবে। তো সে খেয়ে তারপরে তারা চলে যায়। সেই বান্ধবীর বাবাও এসেছিল স্কুটারে করে, এবং তার অনেক অভিজ্ঞতা আছে ওদের। তিনি লেখকের মানে জিনিসপত্র নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে তিনি উপর ওভারব্রিজ ক্রস করে 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ায়, সেখানে যেতে হয়েছিল। এবং ওই তার বান্ধবীর বাবা অনেক হেল্প করে ওদের, নির্ধারিত কোচে বসিয়ে টসিয়ে দিয়ে অনেকক্ষণ গল্প করে এবং বলে, এখন হরিদ্বারের জল তো একদম চিল্ড, আপনি চান করতে পারবেন না, একটা ঘটি করে মাথায় জল ঢালবেন। আর এইরকম বলে, আমি তো যাই, এরকম লঙ্গর টঙ্গর লাগাই, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, গাড়ি ছেড়ে দেয়। লেখকরা 5 জন ছিল। তো একটা কোচের প্রায় সব কটা সিটই লেখকদেরই ছিল। লেখক দুটো ওপর আপার বার্থ ছিল, দুটো মিডিল বার্থ ছিল, আর একটা লোয়ার বার্থ ছিল। লোয়ার বার্থে লেখকের স্ত্রী শুয়েছিল, আর লেখক একদম ওপরের বার্থে, সবচেয়ে আপার বার্থে যে শুয়ে যায়। 4 বাজে গাড়ি, তো 4 বাজে ছেড়ে দেয়, ওপরের বার্থে শুয়ে পড়ে। এবং নাতনিও ওপরের বার্থে, বাকি দুটো ফ্রেন্ড ছিল ওরা মিডিল বার্থে শুয়েছিল। একটি সিট খালি ছিল, সেটা অন্য একজনের ছিল। যাই হোক, 6টা-7টার সময় ওঠে লেখক, আবার ট্রেন নামে উপর বার্থ থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দাঁত মেজে সবাই আবার ব্রেকফাস্ট করে। লুচি সুজি যে লেখকের পত্নী তৈরি করে এনেছিল, ওরা দুজন বান্ধবীরা কিছু আনেনি। তো লুচি সুজি টুজি এইসব খেয়ে ফের কিছুক্ষণ লেখক বসে আবার শুয়ে পড়ে। কিন্তু ট্রেনে ঘুম আসছিল না। লেখক শুয়েছিল অনেকক্ষণ, 9টা-10টা অবধি শুয়েছিল। তারপরে আবার উঠে বসে, আর শোয় না, বসে বসে দেখতে থাকে, বোর হয়ে যায়, সময় যেন কাটতেই থাকে না। কেন কোনো গল্পের বই টই বা কিছুই নিয়ে যায়নি লেখক, কী করবে? লেখকের কাছে কোনো মোবাইলও চালাতে জানতো না, বা লেখকের নাতনি বা ওর 2জন সাহেলি, ওরা তো মোবাইল টোবাইল দেখছিল, গল্পও করছিল। তো দুটো গাড়ি, দুটোয় বুঝে 2টো অবধি সময় যেন কাটতেই চাইছিল। যাই হোক, 2টোর সময় গাড়ি এসে হরিদ্বারে পৌঁছায়। এবং হ্যাঁ, লেখকের নাতনি একটা হরিদ্বারে হর কি পেড়ির কাছে একটা হোটেল বুক করেছিল। একদম যে হোটেলটা থেকে একদম গঙ্গা, এই হর কি পেড়ি একদম সব দেখা যায় সামনে থেকে। 2টো ঘর নিয়েছিল লেখক, এবং লেখকের স্ত্রীর ঘরটা একটু ভেতরের দিকে ছিল, এবং ওর বান্ধবীরা, লেখকের নাতনি, একটা ঘর নিয়েছিল, সেটা একদম ব্যালকনির ধারেই, একদম জানলা খুললে সমস্ত কিছু গঙ্গা, এবং ওইখান থেকে সেই পাহাড়, মনসা দেবী পাহাড় দেখা যায়। আর সেই একটা বিরাট বড় শিবজির মূর্তি, ভগবান শিবের মূর্তি, সব কিছু ওইখানে ব্যালকনিতে বসে দেখা যায়, ঘর থেকেও দেখা যেত। লেখক যাই হোক ওই ঘরে থাকে। 1টা-1:30টার সময়, 2টো-2:30টার সময় এসে তো কেউ চান টান করেন, হাত মুখ ধুয়ে হোটেলে জিজ্ঞেস করে এখানে খাবার টাবার পাওয়া যায় কিনা। বলে, না, আমরা খাবার দাবার পাওয়া যায় না। তো আমাদের হোটেলের সামনে একটি আছে খাবার দোকান, সেখান থেকে আমরা শুধু এই দোকানটাকে অ্যালাউড করছি, ওদের অর্ডার দিলেই ওরা খাবার দিয়ে যায়। সবার খুব খিদে পেয়েছিল, আছে যদিও লুচি টুচি বেঁচে গিয়েছিলো, ওগুলো কারণ খেতে ইচ্ছে ছিল না। ভাত ডাল তরকারি সব কিছু মাঙানো হয় এবং সবাই খায়, খুব ভালো তৃপ্তি হয়। দিনের বেলা খাবারটি ভালোই, দই টইও ছিল, 3টে তরকারি এইসব খায়, এবং তারপর সব যে যা ঘুমিয়ে পড়ে। এবং সেদিন বিকেলবেলা একটু বাজারে ঘুরে, সেদিন আর কেউ কোথাও যায়নি। হ্যাঁ, সেদিন রাত্রিবেলা শুধু গঙ্গা আরতি, হরিদ্বারের গঙ্গা আরতি খুব সুন্দর হয়। রাত্রিবেলা গঙ্গা আরতি দেখার পর তারপরের দিনই তাদের ঠিক হয় যে তারা ঋষিকেশ যাবে। ঋষিকেশে ওই লেখকের নাতনি এবং 2টি মেয়ে, ওরা রিভার রাফটিং করবে, সেই জন্যে তারা ঋষিকেশে যাবে। যাই হোক, একটা টেম্পু ভাড়া করা হয় এবং তাকে বলা হয় যে আমাদের ঋষিকেশে নিয়ে যাবেন এবং নিয়ে এসে দেবেন। আর সে বলল ঠিক আছে, 700 না 800 টাকা নেবে। আর সে নিয়ে যায়
ঋষিকেশে, এবং সে ঋষিকেশে ছেড়ে দিয়ে রিভার রাফটিংয়ের ওই যে সংস্থাটা যেখানে ওরা ঠিক করে রেখেছিলো, আগে থাকতে বুক করে রেখেছিলো, সেটা খুঁজতে একটু দেরি হয় এবং সেইখানে পৌঁছে দিয়ে তারপরে সে বলে আমি এখানে ঋষিকেশে গাড়ি টেম্পু চালাচ্ছি, আপনাদের যখন হয়ে যাবে আমাদের ফোন করে দেবে। তো লেখক এবং লেখকের পত্নী ওরা কি করে, সকালবেলা খেয়েটেই গিয়েছিল, ওখানে সব হোটেল থেকে পরোটা দই টই খেয়ে গিয়েছিল। তো সেখানে যায় এবং ওর মেয়ে এবং নাতনিরা, রিভার রাফটিং কোম্পানির লোকেরা ওদের নিয়ে চলে যায়। আর লেখকরা একটা ওইখানেই, যেখানে কোম্পানিটা অফিসটা, তার সামনে গঙ্গার ধারে একটা মন্দির আছে, তার নিচে একটা টিঙের ছাজনার মতো আছে, সেই তার তলায়, মন্দিরের তলায় বসে থাকে। এরাম আরও দুটো তিনটে যে ফ্যামিলি স্বামী স্ত্রীরা বসেছে, যাদের ছেলেমেয়েরা রিভার রাফটিং করতে গিয়েছিল। তো বসেছিল অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার পর ওরা, ওই লেখকের নাতনি এবং ওই দুটি বান্ধবী রিভার রাফটিং করে ফেরে। অনেকক্ষণ পরে, প্রায় 2-3টে বেজে যায়। তারপরে ওরা কি করে, গরম লাগছিল লেখকের, কেন অক্টোবরে গিয়েছিল, তখনও কিন্তু বেশ গরম ছিল। অক্টোবরে, হ্যাঁ অক্টোবরে গিয়েছিল, বেশ গরম ছিল, দুর্গাপুজোর সময় গিয়েছিল, গরম ছিল টিঙের চালে। তো তারপরের দিন কি হয়, ওরা ফিরে ওই, তারপরে কী হয়, লেখক ওরা রেফারেন্স করে চেঞ্জ করার পর ওরা বলে এখানে একটা নৌকাতে তোমাদের ব্যবস্থা করেছি, নৌকাতে ভ্রমণ করতে হবে গঙ্গার উপরে। তো লেখক পত্নী ওই মেয়েরা ওরা সবাই মিলে নৌকায় ভ্রমণ করে গঙ্গার উপরে, খুব সুন্দর মনোরঞ্জন ভ্রমণ। সেটা করার পর তারপরে ফিরে আসে, ওখানেও টিকিট লাগে এবং টিকিট কেটে এসে ওখানেই রিভার রাফটিংয়ের যে অফিসটা, তার পাশে একটা ভালো হোটেল ছিল, সেখানে তারা দুপুরের ভোজন করে। বেশ ভালোই খাবার দাবার ছিল। খেয়ে দিয়ে ফির ওই টেম্পুওয়ালাকে ফোন করে, সে এসে যায় এবং সে হোটেলে পৌঁছে দিয়ে যায়। সেদিন বেশি দেরি হয় না, 5টা-6টার সময় সে পৌঁছে যায়। সে খুব তেজ চালায়। হরিদ্বার থেকে ঋষিকেশে যাওয়ার একটাই সবচেয়ে অসুবিধে, রোডে যদি যান, রোডওয়েতে তো খুব ভীষণ ভিড়, ট্রাফিক এত থাকে যে খুব মুশকিল হয়ে যায়। তারপরের দিন 5 দিনের ট্যুরে গিয়েছিল। তারপর দিন লেখকের ওই মেয়েগুলি জানতো বললো মনসা দেবী আর অম্বে দেবীর এখানে মন্দির খুব বিখ্যাত। তো তারপরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মনসা দেবী মন্দিরে যায়, ওখানে টিকিট কাটায়। ওখানে নাকি 4,000 টাকা না করে পার হেড 4,000 টাকা বোধ হয় নেয় এক একজনের। তো মনসা দেবী এবং অম্বা দেবী দুটো মন্দির দেখায় নাকি, এই দুটো খুব বিখ্যাত মন্দির ওখানে পাহাড়ের উপরে। তো যাই হোক, টিকিট কেটে চলে যায় এবং তারপরেই কী হয়, মনসা দেবীতে একটা অনেক দূরে পাহাড়ের উপর উঠতে হয়। তো পাহাড়ের উপর রোপওয়ে আছে, সে একটা যেমন রোপওয়েকে কীরকম বলে জানো তো, নিচে একটা ট্রাম গাড়ির মতো, ছোট্ট একটা গাড়ির মতো থাকে, আর ইলেকট্রিকের ওটা চলতে থাকে। তো সেই গাড়িতে বসে পাহাড়ি রাস্তা, ঢালানের মতো ঘুরে পাহাড়ে আস্তে আস্তে যেতে, সেটা বড় মনোরঞ্জন দৃশ্য, চারিদিকে সবুজ সবুজ একদম। সে 4 জন বসতে পারে তাতে। তো 4 জন না 5 জন এরম, আমরা 5 জনই বসে গেছিলাম, যে চলে গেলাম পাহাড়ে। সেখানে যে ওখানে পৌঁছার পর আসল মুশকিল হচ্ছে, হ্যাঁ একটু ঘোড়া রাস্তা দিয়ে ওখানে মন্দিরের ওখানে ঘোড়া রাস্তা আছে। লেখকের স্ত্রী ওরা কিছু কাপড় জামা কিনতে চাইছিল, তো লেখক রেগে যাচ্ছিল, বলে মন্দিরে এসে কি কাপড় জামা কেনা, চলো তাড়াতাড়ি আগে ওখানে দর্শন করে আসি। দর্শন করতে যাওয়ার কী হবে, সে ভীষণ ভিড়, ওরে বাপরে। সে ভিড়ে দাঁড়িয়ে, তখন তো করোনার সিন হচ্ছে, মুখে সব মাস্ক পরে দম বন্ধ হয়ে যায়, একই জায়গা থেকে আর নড়তেই চায় না ভিড়। যাই হোক, অনেক কষ্টে মনসা দেবীর দর্শন হয়। আবার ওই রোপওয়েতে এসে নেমে এসে তারপরে, কেন আমরা 4,000 টাকা দিয়েছিলাম, তাই জন্য আমাদের আবার যারা ওই একটা করবে তাদের টাকা অর্ধেক। তারপরে অম্বে দেবী, সেখান থেকে ওদের, হ্যাঁ ওখানে আমরা মনসা দেবী দর্শন করার পর কিছু শরবত টরবত এসব খাই। খেয়ে তারপরে ওই লেখকরা একটি গাড়িতে করে, কারের মতো গাড়িতে করে নিয়ে অম্বে দেবী অনেক দূরে গঙ্গা পার হয়ে নিয়ে যায় এবং সেখানে
অম্বে দেবীর মন্দিরে ওই সেম ওই আমি রোপওয়েতে করে অম্বে দেবীর মন্দির যায় এবং ওখান থেকে অম্বে দেবীর মন্দিরে কিন্তু এত ভিড় ছিল না, খুব ভালোভাবে দর্শন হয়। এবং দর্শনের পর কী হয়, আমরা লেখক আর তার পরিবার ওরা অম্বে দেখতে ফিরে আসে, আবার ওই বাসে করে ওদের ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় হোটেলের কাছে। তো সেই দিন ওইটা হয়ে যায়। এরপরে সেদিন থেকে এরপরে বোধহয় একদিন বোধহয় যায় না নাকি, তারপরের দিন লেখকদের ওই নাতনি এবং তার দুটো বন্ধুর আবার ওই রাফটিংয়ের মানে যারা পয়সা নিয়েছিল ওরা পুরো সেদিন করাতে পারেনি, অর্ধেক বাকি ছিল বলে সেই দিনে ওরা ডেট দিয়েছিল। সেদিন ছিল দশেরার দিন, মানে দুর্গাপুজোর দশমীর দিন। তো লেখকদের প্রোগ্রাম ছিল যে তারা ওখান থেকে ঋষিকেশ থেকে ওই ড্রাফটিংটা করে আর নীলকণ্ঠ মন্দির শিবজির মন্দিরে যাবে, এই প্রোগ্রাম ছিল। তো সেই মতো 7,000 টাকা দিয়ে একটি গাড়িকে যে টেম্পুওয়ালাটা প্রথম দিন নিয়ে যায় তারই ভাইয়ের একটা কার সে নিয়ে আসে এবং 7,000 টাকা দিয়ে তাকে বায়না করা হয় এবং সে প্রথমে 4,000 টাকা তো তেলই ভরায়, ভরিয়ে ঋষিকেশ অবধি সে নিয়ে যায়। এত ভিড় থাকে বলে সে জমি ভেতর দিয়ে অন্য রাস্তা দিয়ে সে নিয়ে যায়। ঋষিকেশ যাওয়ার সবচেয়ে টেনশন হচ্ছে রাস্তায় অত্যন্ত ট্রাফিক, আর আমরা বুঝতেও পারিনি লেখকরা। তো যাই হোক, ঋষিকেশে পৌঁছে ওরা রাফটিংয়ের কাছে যায়। সেদিন লেখকের প্রতিদিন গরমে থাকার জন্য অনেক কষ্ট হয় বলে ওদের একটা ছোট একটা হোটেলে থাকার ব্যবস্থা করা হয় অল্প টাকায়। লেখকের সেদিন একটাই পরোটা হয়ে গিয়েছিল, খিদে পেয়ে গিয়েছিল খুব। তো ওই হোটেলে ওই ছোটো হোটেলটাকে বলা হয় যে আমাদের কিছু খাওয়ার মিলবে এখানে, বলে হ্যাঁ টাকা দিলেই 50 টাকা দিলে একটা থালি মিলে যাবে। তো লেখকের স্ত্রী তো বললো এইসব খাবার আমি তো খাবো না। তো লেখকের জন্য রুটি আর এই সাধারণ তরকারি ডাল এনেছিল, সে খেতে তো বেশি ভালো না, কিন্তু লেখকের খুব খিদে পেয়েছিল, লেখক ওটাই খেয়ে নেয় এবং খেয়ে আরাম করে। এখানে বিছানাপাতা ছিল একটা হোটেলের রুমে, আর লেখক স্ত্রী খাওয়ার বলে না আমি খাবো না, আমি তো হোটেলে ভালো মন্দ খাবো। যাই হোক, ওরা রাফটিং করতে যাবো গেছিল, আমরা ভেবেছি রাফটিং করে ঘন্টাখানিক পর এসে যাবে, তারপরে আমরা নীলকণ্ঠে চলে যাবো। এদিকে রাস্তাতেই শোনা যায় যে একটা নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। তো ও টেম্পুওয়ালা বললো আমি জঙ্গলের পথে নিয়ে যেতে পারি। যাই হোক, সেটা এখন পরের কথা। তো ওরা রাফটিং করতে যায়, যে অর্ধেক অধুরা রাফটিং ছিল। তো ওরা 3-3:30 বাজে তো ওরা আসছেই না। আমরা অনেকবার ফোন করছি, বলছে এখন আমাদের নম্বর আসেনি। আসলে কী হলো, সেদিন দশেরার দিন ছিল, প্রচুর লোক ওই রাফটিং করতে এসেছে, মানে ওদের নম্বরই আসছে না। যখন 3:30 বেজে গেল তখন তখনও নম্বর আসেনি, তখন ওরা ফিরে আসে ওই হোটেলে। এসে লেখকের কাছে বলে যে আমাদের নম্বরই আসছে না এবং আজ আসবে কিনা সেটা ওরা কোনো গ্যারান্টি দিতে পারছে না। তো তখন লেখকরা কি করে, ওরা ওই হোটেলে খাবার খায়। ওরা তো খায়নি, হোটেলে খাবার খেয়ে আর ওরা ওই লোকটাকে বলে যে ভাই ইয়ে করো, আমাদের নিয়ে চলো। বললো এইভাবে স্যার এখন রাস্তা তো বন্ধ হয়ে গেছে, আমি বন জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু লেখক নিজে অসুস্থ আর 4 জন মেয়ে ছেলে, ওদের সাহস হয়নি যে এই যে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে। তো লেখকের বান্ধবী দাদিনীর বান্ধবী বললো যে চলো ঠিক আছে, যেতে হবে না, আমরা বলুন এইসব ঘুরে নিই, এখানে ঋষিকেশের এই জায়গাটা ঘুরে নিই। বললো রামঝুলা না রাম সেতু, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, এগুলো ওখান দিয়ে আমরা দেখি। তো আমরা 4টের সময় লেখকরা পরিবাররা, তখন রোদ ছিল, তো ওখানে ওরা রামঝুলার গঙ্গার ধারে ওটা ফটো তোলে। তারপরে বলে সেই মেয়েটি বলে এখান থেকে 2 কিলোমিটার ঘুরলেই আমরা আমাদের গন্তব্য ওই রাস্তায় এসে যাবো, আমাদের গাড়ি ওখানে আছে, ওখানে পৌঁছে যাব। তার জ্ঞান ছিল না 2 কিলোমিটার। আমরা সেই লেখকরা কী করলো, রামঝুলা প্যালের চওড়া লম্বাতে ক্রস করে, তারপরে চওড়ায় ক্রস করে গঙ্গাটাকে, তারপরে আবার লম্বায় ক্রস করতে থাকে। বলেছিল নাকি 2 কিলোমিটার, কিন্তু সে তো রাস্তায় পুরো তো সন্ধে হয়ে গেল। আর সন্ধে হয়ে যাওয়ার সময় এক জায়গায় তারা একটু বসে, সেখান থেকে সেই রামঝুলার উপরে যে পাহাড়গুলো, এত সুন্দর দৃশ্য, কিন্তু
লেখকের খুব ভয় করছে, এত অন্ধকার হয়ে আসছে, আর এই টেম্পুটা পাবে কি না পাবে, তাকে কি হবে, এত ভিড় সেদিন। তো সেই সুন্দর দৃশ্য দেখতেও তাদের ভরসা হচ্ছিল না। কোনো কিছুক্ষণ বসে একটা জায়গায় বসেছিল, একটা বাজে লোক আসে, আবার ভয় উঠে পড়তে হয়। এবং এরকম করে কোনো রকমে অন্ধকার হয়ে গেছে রাত 7টা, 7:30, 8টার সময়। ওই আবার রাত্রিবেলা আবার চওড়া ওটায় ক্রস করতে হয় রামঝুলাটা, অন্ধকার ঝুলার মধ্যে। কী ভিড় তাও সেই দিন, দশরার দিন। সেই ভিড় মধ্যে দিয়ে, অন্ধকারের মধ্যে দিয়ে দিল রামঝুলা ক্রস করে। মানে নদীতে, গঙ্গা নদীকে প্রথমে রামঝুলা পাস হয়, তারপরে লক্ষ্মণ ঝুলা পাস হয়ে, সেইটা পাস হয়ে ফির রামঝুলা পার হয়ে ফির লেখকরা রাস্তায় যায়। যেতেই তাকে ফোন করতে থাকে গাড়িকে, বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি, আমরা কোনো ট্রেসই পাচ্ছি না লেখকরা। শেষকালে কী হয়, অনেক কষ্টে রাত 8:30টার পর সে এক ভিড়ের মধ্যে একটা টেম্পু স্ট্যান্ডে সে দাঁড়িয়েছিল। তারপর তাকে পাওয়া যায় এবং সবাই বসে পড়ে। তখন লেখক স্বস্তির নিঃশ্বাস জানে যে কীভাবে যে আজ, যে নাহলে হয়তো যাওয়াই হতো না, কোথায় রাত্রে ঋষিকেশে থাকতে। সে তারপরে সে গাড়ি চালায়। ঋষিকেশটুকু পাস হতে যে এত দেরি লাগে সেদিন, এবং শেষ পর্যন্ত রাত 10টা, 10:30, 11টার সময় পৌঁছে যায়। যে হোটেলে খবর দেয়, খাবারের অর্ডার দেয়। যারা খাবারের অর্ডার দিলে 5-7 মিনিটের মধ্যে দিয়ে যায়, সেই হোটেল সেদিন খাবারই দিতে পারছে না, বলে আমাদের কাছে এখন অনেক ভিড়, অনেক ভিড়। রাত 12টার সময় খাবার আসে, যা খেয়ে শুয়ে পড়ে। এবং পরের দিন লেখক সেদিন এত হেঁটেছিল, তার আগে কোনো দিন হাঁটেনি। ওর স্ত্রী এবং নাতনি এত ভয় পেয়ে গিয়েছিল কিছু হয়ে যাবে না কিছু। তো যাই হাত টাত ধরে কোনো রকমে সেই প্রথম এত হেঁটেছিল, এবং তারপরে সে শুয়েছিল। কিন্তু চায়ের তলব থাকে বলে 6 বাজে সে উঠে পড়েছিল। চা হরিদ্বারে পাওয়া যায় না, বহুত মুশকিলে চা পাওয়া যায়, কারণ দোকানগুলো সব রাত সকাল 8টার আগে সব উনুনের দোকান সব খোলে না, উনুন ঝরিয়ে তারপরে চা পাওয়া যায়। চা খাওয়াটা বড় কষ্টের, ওখানে চা পাওয়া দেরিতে, সকালবেলা যাদের চা খাওয়ার অভ্যেস তাদের খুব কষ্ট হয়। তার হেঁটে হেঁটে অনেক দূরে যেয়ে কোনো যেয়ে খেয়ে আসতে পারে, কিন্তু আমি তো হাঁটতে পারতাম না, এই হোটেল লেখক। তো লেখক বলছে সে হাঁটতে পারতো না। তো যাই হোক, সেই 8 বাজে তার নাতনিকে বলে অনেক কষ্টে চা বানিয়ে চা খায়। এবং তারপরের দিন কী হয়, লেখকরা তো উঠে যায়, কিন্তু তার নাতনি আর ওরা সে তো উঠতেই পারে না, 1টা, 1:30 অবধি তারা শুয়েই ছিল। সো সেই দিনটি তো এরমভাবে কেটে যায়। তারপরের দিন সবাই গঙ্গায় স্নান করতে যায়। লেখক তো তাতে একটা ডুব দিয়েই উঠে যায়। ওরা অনেকক্ষণ ধরে স্নান করতে থাকে, এবং ওরা ফটোগ্রাফারকেও ডাকে, এবং ফটোগ্রাফার ফটো নিতে আসে। লেখক তো চান করে দিয়েছে, লেখকের মনে ভীষণ সংকোচ, ভয় লাগছে, ভাল লাগে না তার এখানে, ওরা এতক্ষণ ধরে চান করে। যাই হোক, ফটোগ্রাফার যখন ফটো তুলতে আসে, লেখক তো মুখটা কাঁচু-মুচু করে আর না খুশি ভাব নিয়ে জলের ধারে কোনো রকমে দাঁড়িয়েছে, আর বাকি ওরা সব চান করছে, জলে দাঁড়িয়ে আছে, ফটোটি খেঁচে। তারপরে লেখক তো, ওরা তো অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে চান করতে, লেখক তাড়াতাড়ি হোটেলে ফিরে আসে। ঘরের কাছেই তো হোটেল ছিল, ওই মার্কেটের, সে ঘরে ফিরে আসে। 4 দিন কেটে যায়। আর ভোরবেলা হলে সন্ধ্যা আর গঙ্গা আরতি, রাত্রিবেলা হলে গঙ্গা আরতি, এটা ঘরে বসে ব্যালকনিতে বসে দেখা যায়। 5ম দিন আর 5 দিন, লাস্টের দিনে সেদিন যাত্রা শেষ। সেদিন সকাল থেকে বৃষ্টি, কী বৃষ্টি, 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 বাপরে বাপ, যা হবে কিনা তাই না। হোটেলের মালিক বলছে যে এরকম বৃষ্টি তো কোনো বছরই হয় না, আমার গঙ্গা মাইয়া আপনাদের যেতে না করছে। কিন্তু টিকিট বুকিং ছিল, সব কিছুই ছিল, যেতে তো হবেই। রাত ওখানে গাড়ি বোধহয়, হ্যাঁ 2টোর সময়, দুপুর 2টোতে গাড়ি, এখানে 4টে, আর ওখান থেকে হরিদ্বার থেকে দুপুর 2টোয় গাড়ি। তো যাই হোক, কোনো টিপ বৃষ্টি একটু থামতে টেম্পু করে হরিদ্বার থেকে আমরা বিদায় নিই লেখকরা, এবং গাড়িতে বসে যাই। তারপরে গাড়ি চলতে শুরু করে। রাত 11টার সময় সবাই খিদে পায়, তো এরা একজন খাবার মাঙায়, পাঞ্জাবের কোনো একটা স্টেশনে খাবার নেয়। সে এত যাচ্ছে তাই খাবার দেয়, সে কেউ খায় না সে খাবারটা। আমরা 5টা-6টা পরোটা ওখান থেকে বানিয়ে নিয়েছিলাম, এই লেখকরা সেই খাবারই সবাই একটা ওইটাই খায়, যেগুলো হোটেল মাঙিয়েছে সেগুলো কেউ খায়নি। তারপরে তারপরে রাত্রি বোধহয় 10:30, 11টার সময় গাড়ি এসে পৌঁছায় গন্তব্যস্থানে, এবং ওই বান্ধবী দুটো বাবা আসে, এবং ওই টেম্পুওয়ালাকে ফোন করা হয়, তারা এসে যায়, নিয়ে এসে লেখককে তাদের নিবাসে পৌঁছে দেয়, এবং তার বাবা তার মেয়েকে নিয়ে যাওয়ার সময় ধন্যবাদ বলে, আর লেখকও তাদের ধন্যবাদ বলে, আপনার মেয়েদের জন্যে
এবং আপনার এই এত সহায়তার জন্যে আমাদের ধন্যবাদ। সে ওই টেম্পুটি তাদের ঘরের কাছে ছিল, তার মেয়ে দুটোকে নিয়ে সে চলে যায় এবং লেখক তার ঘরে পৌঁছে যায়। এটা লেখকের হরিদ্বার যাত্রার প্রথম পার্ট। আগামী পার্ট আমি আবার নেক্সট দিন বলবো। আজ এই যে আমার যাত্রার বর্ণনা কিরাম লাগলো আপনারা লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।